রাকিব ভাইকে আসলে আমি খুব কিশোর বেলা থেকে চিনি। আমরা যখন গুড়ি উড়াতাম সেই বয়স থেকে চিনি। তার যে বোনের বাসা ছিল মজুমদারিতে, তো আমরা থাকতাম আম্বরখানা কলোনিতে। তিনি এই যে মানে যে আমরা যেটা কুনাকুনি বলি, সেই কুনাকুনি তিনি যেতেন আমাদের কলোনির উপর দিয়ে। সেইভাবে দেখতাম যে সবসময় একটা বই অথবা একটা ডায়েরি আছে। এরপর একসময় জানলাম যে জাগরণ পত্রিকার কথা। তো যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার হলো জাগরণ পত্রিকায় আমার কোনো লেখা ছাপা হয়নি। তো এই যে আমার মনে হলো যে আমরা যে বিভিন্ন সময় যে কালি কলম যুগ, কল্লোল যুগ এইভাবে বলে থাকি, ঠিক এইভাবে সিলেটেও কিন্তু মানে বিভিন্ন যুগ আছে। যেমন এখানে আমরা বলি যে জাগরণ যুগ, আবির্ভাব যুগ। আসলে প্রত্যেকটা বা আল ইসলাম তো আছেই, আল ইসলাম একটা মহিরুল। তো এই যে প্রতিটা একটা সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে এক একটা আন্দোলন গড়ে উঠেছে এবং একটি সাহিত্য পত্রিকায় নিয়মিত বের করা খুব কষ্টের ব্যাপার, এবং সেই কাজটা রাকিব হোসেন চৌধুরী করেছে। তো আমার মনে হলো যে মানে সিলেট সাহিত্যে জাগরণ যুগ এই ধরনের কিছু লেখা দরকার। তো আমার ঠিক এই ধরনের যোগ্যতা নেই। আমি ভাবলাম যে ঠিক আছে, রাকিব হোসেন চৌধুরী ও তার জাগরণ সাময়িকী। তো রাকিবের কাছে অনেক খুঁজে আমি নিয়ে আসলাম যে তার কাছে যে সংকলনগুলো আছে বাদাই করে নিয়ে আসার পর এখন আমি প্রথমে একটা ছোট্ট একটা প্রবন্ধ লিখেছিলাম। আমার একটা সিলেট প্রেস ক্লাবে একটা ফেলোশিপ ছিল যে সিলেটের সংবাদপত্র, তো এখানে একটা সাময়িকীর কথা লিখতে গিয়ে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম। সেই প্রবন্ধ লিখতে গিয়ে আমার মনে হলো এটা কিন্তু আর একটু বড় আকারে লেখা যায়। তো আমার নিজেরও বিভিন্ন ধরনের ব্যস্ততা আছে। এরপর আমি লিখছি মানে আমি কিন্তু লিখে কাজ করে যাচ্ছি, আর একেবারে তো শুধু ফুসছেন, হ্যাঁ আমার কাছে একটা মাত্র সংকলন তুমি আমাকে দিচ্ছ না। তো আমি মানে তিনি যত ধরনের রাখতে পারেন সব তিনি রেখেছেন, এটা কিন্তু আমি দেখেছি। কিন্তু আমি কিন্তু ছাড়ি না, আমি দিচ্ছি। এরপর একসময় তার ফোন ধরাই বন্ধ করে দিলাম। যে ফোন ধরার অর্থই হচ্ছে যে তুমি আমার ম্যাগাজিনটা দিচ্ছ না কেন। তিনি আর দু একজনকে বললেন, আমি ভাবলাম যে না, কাজটা করতে হবে। এরপর আমি এই যে এটা করলাম। তবে আমি হয়তো যতটুকু চেয়েছি ঠিক সেইভাবে হয়নি, কিন্তু আমার কাছে একটা জিনিস এটা মানে স্বীকার করতে হবে যে আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমাদের সিলেট সাহিত্যে জাগরণ যুগ নামে একটি যুগ ছিল। যে এখানে যে কয়েকটা সংখ্যা পাওয়া যাচ্ছে না, একটা সংখ্যা ছিল ফজল মাহমুদকে নিয়ে। এটা অসাধারণ একটি সংখ্যা, এটা আমি নিজে দেখেছি, কিন্তু সেই অসাধারণ সংখ্যাটি রাকিব ভাইয়ের কাছে নেই। এবং তিনি বা তারা সেই সময়ে যে আরাকান যে স্বাধীনতাকামীদের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, সেই বিবৃতিটা ছাপা হয়েছে জাগরণে। মানে আরাকানের নির্যাতিত মানুষের পক্ষে সেই একটা সীমান্তবর্তী একটা জেলা থেকে যে আওয়াজ উঠেছে, এই যে সংহতির আওয়াজ এসেছে, সেটাই জাগরণ তুলেছিল। এরপর জাগরণ খুব সুস্পষ্ট কথা বলতো যে যেমন দেখা যাচ্ছে যে তারা একজন ব্যক্তি সম্পর্কে বিশেষ সংখ্যা বের করছেন। তিনি বলেছেন যে জাগরণ বলেছে যে এই ব্যক্তির সকল চিন্তার সাথে আমরা একমত নই, কিন্তু তিনি আমাদের সিলেটের রত্ন। এইভাবে কাজ করেছেন। তো রাকিব ভাই হচ্ছেন যে আমাদের একজন অভিভাবক। আমাদের একটা সময় ছিল, এখন মানে আসলে আমরাও তো 60 পেরিয়ে গেছি, যে একটা সময় ছিল যে নেই কাজ খইবাজ, মানে কাজ নেই, চলো রাকিব ভাই ওখানে চলে যাই। রাকিব ভাই ওখানে যাওয়া মানে আমাদের চিন্তার, আমাদের তথ্যের নতুন নতুন দিগন্তের উন্মোচন হতো। তো রাকিব ভাই অনেকে ছায়া দিয়ে রেখেছেন। আমি যখন রাকিব ভাইকে নিয়ে বই লেখার কথা ভাবছিলাম, তখন মোহাম্মদ জুবায়ের, এখন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, তো তিনি বলছেন সেলিম ভাই এই কাজটা খুব ভালো করেছেন। কারণ রাকিব ভাই হচ্ছেন সেই ব্যক্তি, দেখা গেল যে যোগীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে একজন লেখক এসেছেন, এসে তিনি অনেক কষ্টে রিক্সা ভাড়া নেই হেঁটে হেঁটে রাকিব ভাইয়ের বাসায় গিয়েছেন। যাবার পর রাকিব ভাই তার এই কদু আর এইসব তরকারি দিয়ে তাকে ভাত খাইয়ে, দরকার সম্ভব হলে তাকে রিক্সা ভাড়া দিয়ে বিদায় করছেন। সেই ব্যক্তি হচ্ছেন রাকিব হোসেন চৌধুরী। আমি যখন সিলেট বলবো, তিনি মানে একটু নাকুচুর ভাব সব কিছুতে। তো আমি তাকে বললাম যে এই ব্যাপারটা, বলে যে রাকিব মামার এখানে আমি আসবো, নাম থাকলেও আসবো, না আসলে আসবো। এটা হচ্ছে মানে এই যে রাকিব ভাইয়ের কাজের প্রতি একটি স্বীকৃতি এবং একটি বিনয়। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আর এখানে সৈয়দ মজনু বলেছেন যে আমার সহধর্মিনীর কথা, যে রাত 11টায় ফোন, ঠিক আছে ফোন আসে, আবার একই সাথে এই যে লেখালেখির ব্যাপারে তার প্রচণ্ড সহযোগিতা আছে। যেমন আমি একটা কাজ করি, স্যারেরা দেখেছেন যে আমি একটা পাণ্ডুলিপি তৈরি করি প্রথমে, এবং এটা অনেকেই করে না। আমি একদম পাণ্ডুলিপি করেছে, প্রিন্ট করে বাদাই করি, এবং এইসব বাদাই কাজে অনেক সময় দেখা যায় আমার স্ত্রী নিজেও মানে সেলাই টেলাই করে, এবং আমার যতটা বই বের হচ্ছে সবগুলি কিন্তু পাণ্ডুলিপি। প্রথমে পাণ্ডুলিপি বাদাই করি, এরপর বাদাই কিন্তু আমি নিজেই করি, মানে আমার স্ত্রী সহযোগিতা আমরা দুজনই করি এই জিনিসটা। তো যাই হোক, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি, বা আমাকে যারা বিভিন্ন সময় সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। জামান ভাই মানে সেই শৈশব থেকে চিনি, সেই শিশু একাডেমিতে, ও আচ্ছা হ্যাঁ, জামান ভাই কিন্তু
জিনিসটা বলেন নাই, সাইক্লোনের সাথে জামান ভাই কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক, এবং সাইক্লোনের উত্থানটা কিন্তু জামান ভাইয়ের কারণেই অনেকটা বলা যায়। কারণ আমরা 80-তে সৃষ্টি হয়েছে, 83 থেকে এই শিশু মেলা হতো, সেই শিশু মেলায় একটা স্টল, বিনা পয়সা একটা স্টল পাওয়া যেত শিশু মেলার মাধ্যমে, সেটা জামান ভাই ব্যবস্থা করে দিতেন, এবং এই স্টলের মাধ্যমে কিন্তু আমাদের বিকাশটা ত্বরান্বিত হয়েছে। আর সৈয়দ আলী আহমেদ সাহেব তিনি মানে ওই যে অনেক সময় ফেসবুকে লেখেন, আমরা ভয় পাই, কিন্তু খুবই মানে আমাদের জন্য সহযোগিতা করেন। এবং যখন মানে আমি একটা ঝামেলা পড়েছিলাম অনেক আগে, এটা তখন তিনি আমাকে বলেছিলেন যে সেলিম বাবা তুই শুধু আমার একটা ফোন দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেছিলেন যে খুব বড় যদি ছোট্ট একটি যে ছিদ্র হয় আমি আঙ্গুল দিয়ে বন্ধ করবো, যদি এর চেয়ে বড় ছিদ্র হয় আমি হাত দিয়ে বন্ধ করবো, এর চেয়ে বড় ছিদ্র আমি বুক দিয়ে বন্ধ করার চেষ্টা করবো। সেই জন্য আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ। এবং সেই দুর্দিনে আমি কি যে অসহায় ছিলাম এটা আমি কাউকে বুঝাতে পারি, এটা আল্লাহর সাহায্য অবশ্যই। কিন্তু এরপর আমার বলতাম ঠিক আছে আলী ভাইয়ের কাছে যাবো, এবং তার কাছে আমি কয়েকবার গিয়েছি, তাকে ধন্যবাদ। আর এখানে যে এই প্রফেসর নন্দলাল শর্মা, আমি আমার আরেকটা বই আছে আমাদের শহরে রবীন্দ্রনাথ এসেছিলেন, এটা আমরা আগামীতে প্রকাশনা করব, সেই বইটি আমি তাকে উৎসর্গ করেছি। কারণ হচ্ছে সিলেটের আমার কাছে মনে হচ্ছে অনেকে প্রগতির কথা বলেন, অসাম্প্রদায়িকতার কথা বলেন, কিন্তু আমি দেখেছি একমাত্র যদি বলেন যে অসাম্প্রদায়িক মানুষ তিনি হচ্ছেন নন্দলাল শর্মা, এবং তিনি একই সাথে অত্যন্ত ধার্মিক একজন মানুষ। তার যে সিলেট সাহিত্যে যে সৃষ্টি ও স্রষ্টা এই যে বইগুলো, এটা দেখবেন আপনি একটা বই বের হয়েছে সেই মানুষটিকে তিনি টেনে এনেছেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সৈয়দ মবনু, আসলে ঝগড়াঝাটি হয়, আবার ঝগড়াঝাটির পর আমরা যে কীভাবে মিলি এটা মানে অনেকে বলবে যত লোক দেখানো ঝগড়া হচ্ছে, একই ধরনের সম্পর্ক হচ্ছে কবি সালেহ আহমদ খসরুর সাথে, তার সাথে আমার মানে কত ঝগড়া হয় এটা আমি জানি, কিন্তু মুয়াজ আফসার বলে যে না তারা এমনি ঝগড়া করে, কিন্তু আসলে তারা ঠিক আছে। তো যাই হোক, এই যে সারাদিন ঝগড়া করব, এরপর আমরা একসাথে থাকবো, এখানে যারা আছে সবাই আমরা একসাথে থাকবো। একটা জিনিস মনে রাখবেন যে জীবন খুবই সংক্ষিপ্ত। ওই যে আপনারা তারাশঙ্করের কবি যারা পড়েছেন, জীবন এত ছোটো কেনে, জীবন এত ছোটো, খুব ছোট্ট একটি জীবন, এই ছোট্ট জীবনে আমরা ভালোবাসাতে চলবো। আমরা প্লিজ কাউকে রাজনৈতিক কারণে, কাউকে বিশ্বাসের কারণে ঘৃণা করবো না, যে যার মত পথ তার পথে চলুক, এবং সবার মত প্রকাশের, সবার বিশ্বাস প্রকাশের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করব। এই কথায় বলেই বিশেষ করে আমাদের ভারতীয় সাংবাদিক মকসুদুল চৌধুরী, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং তিনি যে আমার ছোট্ট দাওয়াতে, বিশেষ করে এখানে আমাদের নাসিরের কারণে তিনি এসেছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হলো, এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে। আমরা তো আসলে একইভাবে মানে সিলেটি বলি, আমরা এই সিলেট অঞ্চলে যেমন ভাষা আন্দোলনের অগ্রপ্রতীক সুতিকাগার ছিল মুসলিম সাহিত্য সংসদ, এই মুসলিম সাহিত্য সংসদের প্রবাহী হতো আপনাদের শিলচরে 11 জন শহীদ হয়েছেন, এবং 11 জন শহীদের মধ্যে 7 জনই হচ্ছেন সিলেট অঞ্চলের মানুষ ছিলেন। তো যাই হোক, আমাদের দুই দেশের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট থাকুক, আমাদের লেখকদের মধ্যে ভালোবাসার বন্ধন অটুট থাকুক, সবাই সুস্থ থাকুন। এবং এই বৃষ্টি ভেজা বলা হবে না, এই বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এবং চরম জলাবদ্ধতার মধ্যে আপনারা সবাই এসেছেন, আল্লাহ আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।